দর্শক স্বাগত আমাদের নিয়মিত টক শো সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মোহসেনা শাওন আছি আপনাদের সঙ্গে। আমরা এই অনুষ্ঠানের সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা আলোচনার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের সাথে আপাতত একজন অতিথি আছেন, অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক মিডিয়া সেল বিএনপি। ধন্যবাদ। এবং আমাদের সাথে আরো যুক্ত হওয়ার কথা রয়েছে আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তিনি এখনো এসে পৌঁছাননি। আমরা জনাব পাভেল আপনার সঙ্গেই আসলে শুরু করে দিতে চাই। সেটি হচ্ছে, আপনি জানেন যে 8 বছরের শিশু রামিসা গত 19 মে তাকে ধর্ষণ করা হয় এবং ধর্ষণের পরে তাকে টুকরো টুকরো করে হত্যা করা হয়। তো এই ঘটনার পর আসামিকে আটকও করা হয়েছে। 72 ঘন্টার ডিএনএ টেস্টের মাধ্যমে শিশু রামিসা হত্যা মামলা চার্জশিট দাখিল করা হবে, এই কথা আমাদের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন। আর ঈদের পরে বিচার শুরু করতে সব রকম সহায়তার আশ্বাসও তিনি দিয়েছেন। তো আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু রামিসার বাসায় গিয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব এই বিচার সম্পন্ন করা হবে, এবং কোনো আইনজীবীও কিন্তু আসামির পক্ষে দাঁড়াতে তারা রাজি হননি। তো সবকিছু মিলে আপনার কি মনে হয় যে এই বিচার কার্যটা আসলে ঈদের আগে সম্পন্ন করা যেত? না, এখানে বিচার কার্য সম্পন্ন করা বা না করা এটা নিয়ে আমি বলার আগে একটা বড় পরিসরে কথাটা বলি আর কি। আমরা যেমন বলছি না যে রামিসার ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছে, তার মানে কি আমরা যখন ধর্ষণের তালিকা করব তখন ধর্ষণের খাতার ভেতরে রামিসার নামটা আর একটা নাম হিসেবে যুক্ত হবে, অথবা হত্যার কাণ্ডের যে সংখ্যা তার সাথে কি রামিসাকে আর একটা নাম হিসেবে যুক্ত করে দেবো? এটা যদি করি তাহলে কিন্তু ভীষণ অন্যায় হবে, ভীষণ অন্যায় হবে। এটাকে 8-10টা ধর্ষণের মতন বা 8-10টা হত্যার মতন করে যদি আমরা এটাকে চিহ্নিত করি, তাহলে কিন্তু এই অপরাধের মাত্রাটাকে অনেকটা একেবারে সহজ করে দেওয়া হয়। এই অপরাধের মাত্রাটাকে কোনো বিচারেই শুধুমাত্র একটা হত্যাকাণ্ডের মতন বা ধর্ষণের মতন একটা জঘন্য অপরাধের মতন এতটা সোজাসাপটা হিসাবটা বোধহয় করা ঠিক হবে না। বিচারে কি হবে? তার তো ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হয়তো দেওয়া হবে তাকে, হয়তো আইন কাঠামোতে সেটাই আসবে, কিন্তু তাতে কি সব কিছু সমাধান হয়ে যাবে? এরকম একটা জঘন্য একটা কাজ ঘটাবার মতন মন মানসিকতা বা বিকৃত রুচি এই সমাজে যে কোনো একজনের থাকে। আমি কিন্তু দেখবেন মানুষ কিংবা ব্যক্তি শব্দটি তার ক্ষেত্রে আমি ব্যবহার করছি না, কারণ হচ্ছে তাকে যদি আমি মানুষের তালিকায় ফেলি তাহলে আইনের কাঠামোতে তাকে বিচারের মুখোমুখি করতে হয়। এবং আমরা অনেকেই বলি যে প্রত্যেকের বিচার পাওয়ার একটা অধিকার আছে এবং তার আত্মপক্ষ সমর্থন করার অধিকার আছে, আমরা তাকে কথা বলার সুযোগ দিব, তার বক্তব্য কী আছে এটা শুনবো। এটা যদি করা হয় তাহলে হবে কি, যে তাকে তো আপনি মানুষ হিসেবে বিবেচনা করছেন, তো একটা মনুষ্য ব্যক্তিকে আপনি বিচার করতে পারেন, কিন্তু যিনি মানুষ না, যে মানুষের পদবাচ্য নয়, মানুষ হিসেবে যাকে গণ্য করার সুযোগ নেই, তাকে এই বিচারের মধ্যে আনার মধ্যে দিয়ে না আমাদের বোধহয় একটু ভেবে দেখা দরকার আছে যে প্রচলিত বিচার ব্যবস্থাতে এইগুলোকে আনা যাবে, এই লোকগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে, নাকি এরকম বিকৃত মানসিকতা নিয়ে যারা সমাজে চলাফেরা করছে। এবং আপনি তো নিশ্চয়ই জানেন যে এই ঘটনাটা কিন্তু সে আকস্মিকভাবে ঘটায়নি, পরিকল্পিতভাবে অনেক দিন থেকে এইগুলো করার জন্য সে একটা প্রস্তুতি নিয়েছে। এবং খুবই অবাক করা ব্যাপার যে তার তথাকথিত স্ত্রী, একটা মহিলা নারী, তিনিও নাকি এই কাজে তাকে সহায়তা করেছে। এই সমস্ত ব্যাপারগুলোকে মানে সমাজে বিচার এটা বিরাজ করছে এবং পৃথিবীর আলো বাতাসের অধিকারী হচ্ছে তারা, আমাদের রাষ্ট্র ব্যবস্থার থেকে সুবিধা নিচ্ছে, এটি ভাবাটাও তো আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার, তাই না? তো সুতরাং তার বিচার ঈদের আগে হলো কি ঈদের পরে হলো, তার মৃত্যুদণ্ড হলো কি হলো না, তাকে টুকরো টুকরো করা হলো কিংবা ফায়ারিং স্কোয়াডে দেওয়া হলো কিংবা ফাঁসিতে ঝুলিয়ে মারা হলো, এগুলো কোনোটাই কিন্তু না তার অপরাধের মাত্রার সাথে তার এই শাস্তি, এটাকে কিন্তু একাকার করা যাবে না। আর এটাকে 8-10টা অপরাধের মতন হিসাব নিকাশ করে যদি প্রচলিত ব্যবস্থায় যদি আদালত বা আইন, তো বিচারে তো ওইরকম রায় দেবে, তাই না, যে মানুষের জন্য যে সমস্ত আইন আছে সেই আইনের আওতাতে তার বিচার হবে। কিন্তু এটা বোধহয় অন্যায়। আমার মনে হয় যে তার রায় যখন বিচারকরা যখন দেবেন তখন তাকে যেন মানুষ হিসেবে গণ্য না করা হয়। একজন মানুষ হিসাবে গণ্য করে যদি তার রায়টা দেওয়া হবে তাহলে এই মনুষ্য জাতির প্রতি বোধহয় একটা ঘৃণিত মানুষকে মানুষের তালিকাতে অন্তর্ভুক্ত করা হবে। আমার মনে হয় যে আমি কথাটা এখানে এই পর্যায়ে এখানে শেষ করি। জি, আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, যে একটি পরিসংখ্যান আমি আপনাকে একটু বলতে চাই। সেটি হচ্ছে গত 16 মাসে দেশে অন্তত 580টি শিশু ধর্ষণের শিকার হয়েছে, হত্যা করা হয়েছে 483 জনকে। এ সময় যৌন নিপীড়নের শিকার হয়েছে 318 জন। আর এই তথ্যটা জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। এই যে এতগুলো সংখ্যা কিন্তু বাড়ছে, এই সংখ্যাগুলো কেন বাড়ছে?
এটার কারণটা কি? আমার মনে হয় যে এই জায়গায় একটা মানে মনস্তাত্ত্বিক হিসেব নিকেশের দরকার আছে। কারণ কারো কাছে যদি মনে হয় যে এই কাজগুলো করা যায় বা এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো যায়, তখন এই লোকগুলোর ভেতরে কোনো অনুশোচনা অনুতাপ এগুলো তো নেই, মানুষের হলে যেটা থাকে, তাহলে আমার মনে হয় যে এই বিষয়ের গভীরতায় যাওয়া দরকার। তারা শুধুমাত্র একটা বিকৃত মন মানসিকতা থেকে এগুলো কাজ করছে, তার চেয়েতেও বোধহয় অনেক অপরাধের মাত্রাটার গভীরতা কতটা, এটা আমাদের যারা অপরাধ বিজ্ঞানী মনোবিজ্ঞানী যারা আছেন তারা খুঁজে বের করুন। কারণ এই শিশুদের জন্য যদি বাংলাদেশ যদি নিরাপদ না হয়, তাহলে এরকম একটা দেশ মানুষ কোন স্বপ্ন দেখে মনে করবে যে দেশের ভবিষ্যৎকে তারা একটা চমৎকার একটা ভবিষ্যতের দিকে দেশ এগোচ্ছে, এটা ভাববে কী করে? এই ব্যাপারে একটা নিশ্চিত একটা আমার মনে হয় কিছু না কিছু করার সময় এখন এসেছে। এবং যাদের ভেতরে এরকম প্রবণতা দেখা যায় এবং এটাকে কোনো কোনো জায়গাতে আমরা দেখি যে যারা কথাবার্তা বলেন আমাদের সমাজে, যারা হয়তো বিভিন্ন পর্যায়ে যারা কিছু কিছু বয়ান তৈরি করার চেষ্টা করেন, সেই জায়গাগুলোতে নারী কিংবা শিশু এদের প্রতি কিন্তু সেই মর্যাদা বা সম্মানের উচ্চারণটা থাকে না। এবং এই খুব বেশি সস্তা করার যে চেষ্টাটা আছে সেটা হয়তো সাধারণ পর্যায়ে একজন করছে, আর যারা বিকৃত মন মানসিকতার তারা এটাকে আরও গভীরতার মধ্যে নিয়ে গিয়ে মনে করছে যে তাদের প্রতি অন্যায় করা যায়, এটাতে কোনো সমস্যা নেই, এটা করা যেতেই পারে। তো আমার মনে হয় যে এটা এখন বোধহয় খুব বেশি দেরি হওয়ার আগেই একবারে সুনির্দিষ্টভাবে যারা আমাদের দেশের সমাজে যারা এই সমাজবিজ্ঞান নিয়ে অপরাধ বিজ্ঞান নিয়ে মনোজগৎ নিয়ে কাজ করেন, তাদের বোধহয় একটু চিন্তা ভাবনা করা দরকার আছে যে এগুলো সাধারণ অপরাধ নয়, এগুলোকে অপরাধের তালিকার মধ্যে এনে ওদেরকে এত সম্মানিত করা, এত মর্যাদা দেওয়া ঠিক হবে না। তাদেরকে খুঁজে বার করার একটা প্রক্রিয়া বের করা দরকার। সমাজে যারা এরকম ব্যক্তিরা যারা এখনও যারা লুকিয়ে আছে তাদেরকে নির্মূল করা, নিশ্চিহ্ন করার কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীরা যারা আছেন তাদের যে মত, তারা যেটা বলছেন যে এসব ঘটনার পেছনে শুধু আসলে ব্যক্তিগত অপরাধ প্রবণতা না, দীর্ঘদিনের সামাজিক এবং সাংস্কৃতিক একটা অবক্ষয়ও দায়ী, এটা হচ্ছে তাদের মত। তো আপনি এই মত? আমি তো আসলে সে কথাটা বলতে চাইছি যে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে এখন একটা কেন যেটা শিফট হচ্ছে, একটা পরিবর্তনের জায়গায় যাচ্ছি আমরা। সেই জায়গাতে মানে কোনো কোনো জায়গাতে ধর্মকে ব্যবহার করার চেষ্টা আছে, কোনো কোনো জায়গাতে এই যে সাংস্কৃতিক বা আমাদের বিকাশমান যেটাকে আমরা বলি যে মুক্ত চিন্তার যে জগৎটি আছে, সেই জগৎটিকে তারা অপরাধজনক বা তারা সেটা তাদের কাছে গ্রহণযোগ্য নয় এরকম একটা জায়গাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। এবং তার বিপরীতে সোচ্চার কণ্ঠে অন্যদেরকে যেন বলতে শুনি আমরা যে এইগুলোর অধিকারের কথা বলা যাবে না, নারীদের এগুলো অধিকার কোথাও নাই, এটা ধর্মে দেওয়া হয়নি, সুতরাং এটা চাইবো কেন। এই বক্তব্যগুলো যেমন খুব সোজা সাপটা হিসেবে যেমন তারা আমরা ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে যখন বলেন, তার গভীরে যারা শয়তান বাস করে তারা কিন্তু সেখান থেকে সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করে। যখন তারা নিজেদের জন্য এই অধিকার সচেতনতার কথা যখন বলছি না, তখন তাদের প্রতি তো এই নিপীড়ন করা যেতেই পারে। তো সুতরাং এটা বিকৃত মানসিকতাটা তৈরি হয়েছে কিন্তু শুধুমাত্র এই না যে একটা ব্যক্তি পর্যায়ে একটা নিজস্ব চিন্তা থেকে করছে, তাহলে আমি এটাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা বলতাম। কিন্তু যখন এতগুলো ঘটনা ঘটছে এবং সেই ঘটনার পরে এদের ভেতরে অনুতাপ অনুশোচনা কিছু নেই এবং তারা তাদের সহযোগী হিসেবে পরিবারের সদস্যদের পায়, তখন এটাকে নিয়ে চিন্তাভাবনা করার অবশ্যই প্রয়োজন আছে। এবং এটা আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে, আমাদের প্রকৃতপক্ষে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এইরকম ব্যক্তিদের অবস্থান থাকবার কোনো সুযোগ নেই। এই ধরনের ঘটনা তো আমরা হরহামেশাই দেখছি ঘটছে, কিন্তু আমাদের বিচার ব্যবস্থায় কি আসলে কোনো ফাঁকফোকর আছে বলে আপনার কাছে মনে হয়? বিচার ব্যবস্থায় ফাঁকফোকর আপনি কি করবেন? এই ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তির মধ্যে মৃত্যুদণ্ড, এটা তো আছেই। এরকম হত্যার ক্ষেত্রে বা ধর্ষণের ক্ষেত্রে কোনো কোনো জায়গাতে এরকম ব্যাপার আছে আর কি, যেটা শিশুদের ক্ষেত্রে এই নির্যাতন যদি হয় তাহলে মৃত্যুদণ্ডের বিধান আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এর চেয়ে বড় শাস্তি আর কি দেবেন আপনি? একটা সেটা প্রকাশ্যে দিতে পারেন, সেটা একরকম ব্যাপার, কিন্তু এই ঘটনাগুলো ঘটবার পরে সমাজে কি আমরা সত্যিকার অর্থে দৃশ্যমান পরিবর্তন কিছু দেখছি যে এই অপরাধের প্রবণতা কি কমছে? এটা যদি সত্যিকার অর্থে এই অপরাধ যদি শুধুমাত্র মৃত্যুদণ্ড বা ওই রকম কোনো বিচার ব্যবস্থাপনা যদি এটা না কমাতে পারে, তাহলে বুঝতে হবে যে শুধুমাত্র বিচার এবং মৃত্যুদণ্ড এটার একমাত্র সমাধান নয়। এটার ক্ষেত্রে সমাজের আরও গভীরে চিন্তা করার দরকার আছে, কারণ প্রত্যেকের পরিবারে তো শিশু আছে এবং এই নারী শিশুরা যদি তারা এই ঝুঁকিতে থাকে, তাহলে একটা বাবা মা কী করে নিরাপদে তাদেরকে স্কুলে পাঠাবে, তারা বাইরে পাঠাবে, তারা আত্মীয় স্বজনের সাথে অন্য জায়গায় পাঠাবে, খেলতে মাঠে পাঠাবে? এইভাবে তো একটা আবদ্ধ জায়গা থেকে একটা শিশুর বিকাশ যেমন হতে পারে না, কোনো বাবা মাও নিশ্চয় কল্পনা করেন না। তাহলে কি আমি পরবর্তী পর্যায়ে তারা কি এই কথা বলবে যে আমার নারী শিশুর দরকার নেই আমাদের দেশে? ব্যাপারটাকে যেন ওই পর্যায়ে না নিয়ে যাওয়া হয়। সে আইএমএ জাহেলিয়াতের যুগে যেটা ছিল, আমরা জানতাম যে কন্যা শিশুকে মানুষ কবর দেয়, সেটা কিন্তু শুধুমাত্র এই না যে কন্যা শিশুর কারণে দেয়, সেটা হচ্ছে যে তারা জানতো যে কন্যা শিশুর হয়তো অপমান হতে পারে, তার সমাজে হয়তো তার পরবর্তী পর্যায়ে সম্মানজনক অবস্থান নিশ্চিত নাও হতে পারে। সেই ব্যাপারটাকে তারা সহ্য করতে পারবে না, এই কাজটি করছিল। তাহলে আমরা কি আমাদের সমাজটাকে সেই জায়গাতে নেওয়ার চেষ্টা করছি? এটা এখনই উচিত আমাদের একেবারে সোচ্চার কণ্ঠে সবাইকে প্রতিবাদী হয়ে
যদিও এরকম সমাজে কোনো একটা মানুষকে যদি দেখা যায় বা তারা এরকম চিন্তা ভাবনা করছে, এরকম মতবাদ প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে বা প্রকারান্তরে বোঝাবার চেষ্টা করছে যে এই ধরনের ঘটনা ঘটার মধ্যে দিয়ে মানুষের মধ্যে কোনো অনুশোচনা করবার কিছু নেই, এটা গতানুগতিক স্বাভাবিক একটা হত্যাকাণ্ড বা ধর্ষণের ঘটনা, এই রকম চিন্তা ভাবনা করার ব্যাপারগুলো যদি কেউ কোথাও করে তাহলে এটাকে তাদেরকে সূচনাতেই প্রতিহত করার একটা সামাজিক ব্যবস্থাপনা তৈরি করা খুবই অপরিহার্য হয়ে পড়েছে। আইন, বিচার, মৃত্যুদণ্ড, হত্যা করা, এগুলো দিয়ে আপনি হয়তো এটা সব সার্বিক সমাধান করতে পারবেন না। আপনার হয়তো একটি ঘটনা মনে আছে বা থেকে থাকতে পারে, সেটি হচ্ছে আসিয়ার ঘটনাটা, যেটি ঘটেছিল। তার যে ওই ঘটনায় যে আসামি ছিল হিটু শেখ নাম ছিল, তার বোনের শ্বশুর, এবং তাকে কিন্তু ফাঁসি রায় দেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত ফাঁসির রায়টি কিন্তু কার্যকর হয়নি। তো রায় কার্যকর না হওয়া কি এই ধরনের ঘটনাকে আসলে আরো বেশি একটু উৎসাহিত করে? এটা মানে কি মনে করেন এটা আপনি? হয়তো ওই অর্থে বলবো কিনা আমি জানি না, কারণ না, আমি একটা উদাহরণ দিয়ে বললাম। ঠিক আছে, কারণ আমাদের দেশের বিচার ব্যবস্থায় তো ওই যে বলেন একটা কথা যে শত 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 অপরাধী তারা ছাড়া পাক, অসুবিধা নেই, কারণ নিরপরাধ একজনের যেন কোনো শাস্তি না হয়। অর্থাৎ বিচার ব্যবস্থাপনা এরকম আছে যে বিচারিক আদালত কাউকে যদি মৃত্যুদণ্ড দেয় তাহলে সেটাকে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না, এটা উচ্চ আদালতে যেতে হবে, উচ্চ আদালত এটাকে কনফার্ম করবেন এবং সেখানে যদি আবার অ্যাপিল হয় তাহলে এটা সুপ্রিম কোর্টে যাবে, রিভিউ হবে। এটা আইনি কাঠামোতে এই সুযোগগুলো রেখে দেওয়া হয়েছে। তো এখন তার ফাঁসির মধ্যে দিয়ে সব পরিবর্তনটা হবে সেটা হয়তো বলবো না, কারণ ফাঁসি হয়তো তার হবে, আজ হোক কাল হোক, তাহলে মৃত্যুদণ্ড কার্যকর হয়তো হবে তার। কিন্তু প্রশ্নটা কিন্তু আরও গভীরে, সেটা হলো এই শিশুদের প্রতি এই নৃশংসতার ব্যাপারটা শুধুমাত্র কারো একটা বিকৃত লালসা চরিতার্থ করবার জন্য করছে, এত সোজা সাপটা বোধহয় হিসেবটা করা ঠিক হবে না। তা যদি না হয় তাহলে আমার সোসাইটিতে, আমার সমাজে এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যে রাষ্ট্রের আছে, সেই ব্যাপারটিকে বোধহয় আমরা ভিন্ন খাতে নিয়ে দেবো। আমার মনে হয় যে এটাকে একটা সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখা এবং তার কারণ এবং সমাধানের রাস্তা খোঁজা দরকার। এটা আসলে আপনার কাছে কি মনে হয় এর কারণগুলো কি? আসলে এই কারণগুলোর মধ্যে আমি বলছি যে এটা এই যে বললাম যে একটা মানে ধারণাগতভাবে এরকম জিনিস যেন আমরা তৈরি করার চেষ্টা করছি যে এই যে সমাজে নারী বা শিশু এদের সম্মান মর্যাদার জায়গাটা নিয়ে তারা যেন নিজেরা কখনো সোচ্চার না হয়, এরকম করে একটা ধারণাকে, একটা মতবাদকে প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে, যারা নিজেরাই বলছে যে না, এমনিতে আমাদের ধর্মে তো এরকম নারী নেতৃত্বের কথা বলা হয়নি, আমাদের ধর্মে তো নারীদের ক্ষেত্রে, এবং নারীদের পোশাক নিয়েও কিন্তু একটা কথা সবসময় বলা হয়ে থাকে যে নারীরা বোরকা পরছে না, হিজাব পরছে না, যার জন্য নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। এখানে এই জিনিসটা কেন আসে? আমার মনে হয় যে এই কথাগুলোকে বলার মধ্যে দিয়ে সমাজের ভেতরে একটা জিনিসকে এই শ্রেণী বিভাগ করবার চেষ্টা করা হচ্ছে। নারী বা পুরুষের মধ্যে অবস্থানগতভাবে রাষ্ট্র যেরকম সবার জন্য একটা সমান জায়গা রেখে দিয়েছে, সেই জায়গাকে প্রথমে একটা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে যে না, সমান অধিকার নারীদের নেই, এটা নারীদের মেনে নিতে হবে। এবং নারীরা যখন সেই কথাটা নিজ কণ্ঠে বলছে তখন কিছু কিছু মানুষ তো বিভ্রান্ত হতেই পারে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে রাষ্ট্র অবস্থান থেকে পরিষ্কারভাবে একটা জিনিস ঠিক করে দেওয়া উচিত যে ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতাকে, এগুলো জায়গাকে একাকার করা যাবে না, কারণ ধর্মীয় বিষয়গুলো স্পর্শকাতর, এই বিবেচনাতে আমরা এটাকে স্পর্শ করব না, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। কেউ যদি কোনো একটা সেই ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে যদি বলে যেখানে এই কথাগুলো এইভাবে বলা আছে, এর বাইরে যাওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে এটার একটা ব্যাপক বিশ্লেষণ দরকার। আমি ধর্মীয় বিশেষজ্ঞ নই, আমি হয়তো এই ব্যাপারে মতামত আমি দেবো না, কিন্তু যারা চিন্তা ভাবনা করেন, পৃথিবীতে তো শুধুমাত্র বাংলাদেশে একমাত্র ধর্ম ব্যাপারটা নিয়ে পরিচর্চা হয় এরকম না, যারা এই ব্যাপারে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিয়েছেন এবং সেক্ষেত্রে নারীদের চলাফেরা করার ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে তাদের কতটুকু তাদের অধিকার আছে, এই সংক্রান্ত ব্যাপারে সুস্পষ্ট কথাবার্তা হওয়া দরকার। এবং চুপচাপ থাকবার সময় বোধ এখন আর নেই, এই কথাটা পরিষ্কারভাবে বলতে হবে যে সম অধিকার যদি আমরা বলি তাহলে সেটা কাজে এবং আমাদের প্রকরণে সব কিছুতে এটাকে প্রমাণ করতে হবে যে নারী এবং পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ বা অধিকারের ক্ষেত্রে কোনো অসমতা নেই। আমাদের যে সামাজিক আসলে অবস্থা, এই সামাজিক অবস্থায় ধরেন এই ধরনের ঘটনাগুলো যে ঘটছে, আসলে রাজনৈতিক কোনো প্রভাব কি আছে কিনা আমি আর একটু অ্যাড করে দিতে চাই যে রামিসার ঘটনায় যাকে ধরা হয়েছে তাকে বলা হচ্ছে যে স্বেচ্ছাসেবক দলের তিনি একজন নেতা। তো সেক্ষেত্রে আপনি যেহেতু আহ্বায়ক মিডিয়া সেল বিএনপির, আমি এই জন্য আপনাকে পেয়ে প্রশ্নটির লোভ সম্বরণ করতে পারলাম না, দেখি প্রশ্নটি করে ফেললাম। এই ব্যাপারে আসলে আপনাদের দলীয় পক্ষ থেকে আমার মনে হয় যে এই ব্যাপারটা আলোচনা করার যোগ্যই না। ও স্বেচ্ছাসেবক কি, কোন দল কি করে না করে, এই সমস্ত অর্থহীন কথা এই জায়গায়। এবং এই বিবেচনাটা নিয়ে যদি কেউ এটাকে কোনো একটা
কোনো একটা বিশেষ দিকে যদি এটাকে নেওয়ার চেষ্টা করে, অথবা যদি কেউ যদি মনে করে যে এটার মধ্যে দিয়ে কোনো একটা ছাড়ের জায়গা তৈরি হবে, এই দুইটা জায়গায় পরিত্যাজ্য। এই দুই রকম ধারণার সাথে যারা আছেন, এটা দিয়ে রাজনৈতিকভাবে ফায়দা নেবেন এরকম কথা যদি কেউ বলেন, অথবা কেউ যদি মনে করেন যে এটি একটা রাজনৈতিক লেভারেজ বা রাজনৈতিক একটা কোনো একটা জায়গাতে ছাড় দেওয়ার চেষ্টার জায়গা তৈরি করার ক্ষেত্র তৈরি হচ্ছে, এই দুই গ্রুপকেই কিন্তু একেবারে পরিষ্কারভাবে একটা জিনিস রাষ্ট্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া দরকার, এটি হচ্ছে একটা অপ্রয়োজনীয় এবং একটা অগ্রহণযোগ্য কথাবার্তা, এবং যারা বলছে তাদের একটা উদ্দেশ্য আছে এবং তাদেরকে কোনো রকমভাবে এন্টারটেন করা উচিত না, এবং এটাকে এই কথাটা মুখ দিকে মাটিতে পড়বার আগেই এটাকে নিশ্চিত করে দেওয়া দরকার যে এই ধরনের কোনো কথাবার্তার সুযোগ অন্তত কোনো অপরাধের ক্ষেত্রে কেউ যেন কখনো সামনে না আনে। জি, আমরা একটু রামিজ স্যার থেকে বের হতে চাই, বের হয়ে একটু অন্যদিকে আলোকপাত করতে চাই। আপনি নিশ্চয়ই শুনেছেন যে ঝিনাইদহে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির উপর গতকাল হামলা হয়েছে, তার উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং আরও হামলা হয়েছে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির পক্ষ থেকে বিএনপি ছাত্রদলের উপর এই দায় দিয়েছেন সম্পূর্ণভাবে, এবং ছাত্রদল আবার এই দায় অস্বীকার করেছে। তো এই হামলা কি আসলে মবের সাথে তুলনা করা যেতে পারে, নাকি এটা আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা, যে কথাটি স্বরাষ্ট্রমন্ত্রী একসময় বলেছেন কিংবা আইনমন্ত্রী বলেছেন যে বিচ্ছিন্ন ঘটনা? দেখুন, আমাদের দেশে প্রচলিত মিডিয়ার শব্দের মধ্যে বিচ্ছিন্ন ঘটনা বা বিচার আইনের নিজস্ব গতিতে চলবে, এই ধরনের কথাবার্তাগুলোর সাথে মানুষ পরিচিত আর কি। তারা সবাই জানে যে রাজনীতিবিদদের এসকেপ ওয়ার্ডসগুলো, এগুলো তারা এই শব্দগুলো বলে একটা নিজেদের একটা অবস্থানকে একটা তৈরি করেন। আমার কাছে বিষয়টা খুব পরিষ্কার, সেটা হলো কিন্তু আমি কথাটা এইভাবে বলি যে দেখুন, অনেকেই তো আছে, বিশেষ করে এই ব্যক্তিটির নাম কেন আসছে, তাই না? যদি আপনি একটু নির্মোহ হন, কোনো কিছু যদি একেবারে পক্ষপাতিত্বের দিকে না গিয়ে যদি আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখুন, তার প্রতি যে আক্রমণের ঘটনা ঘটেছে যেটা, সেটি অন্যায়। সে যেই করে থাকুক, এটাকে সমর্থন করবার কোনো সুযোগ বা নেই, ইচ্ছেও নেই, আমি করতেও চাই না। কিন্তু কথাটা হচ্ছে কি, দেখুন, আমরা বলি না যে বাক স্বাধীনতা রয়েছে, খুবই সত্যি কথা, কিন্তু কতটুকু স্বাধীনতাকে আপনি স্বাধীনতা বলবেন? স্বাধীনতা যদি মুক্তকচ্ছ হয় যে আপনি যা খুশি বলবেন, যেমন তেমন বলবেন, একেবারে কথাই তো মানুষকে উত্তেজিত করা যায়, এমনটা করতে 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 আপনি বলেন যে যতক্ষণ না পর্যন্ত ওই কথাটাকে শক্তিতে রূপান্তরণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কথা চালিয়ে যাবেন, এবং এটাকে যখন একেবারে পরিপূর্ণভাবে যখন কথার মধ্যে থেকে একবারে হাতাহাতি, তারপরে একটা মারামারি, এই পর্যায়ে না যাওয়া পর্যন্ত কথাটা আপনি চালিয়ে যাবেন। অর্থাৎ আমরা বলি না যে বাক্য বাণ নিক্ষেপ করা, তো বাক্যের মতো তো বাণ থাকে, তাই না? তো এখন আপনি যদি পর্যালোচনা করেন গত সময় থেকে, যখন থেকে এই ব্যক্তিটির নাম দেশের মানুষ জানে, তখন তার মুখনিসৃত বাক্যগুলোকে যদি আপনি একবারে ছকবদ্ধ করেন, পর্যালোচনা করেন, সেখানে প্রত্যেকটা শব্দের মধ্যে তার একটা উস্কানি বা একটা প্রভোকেশন থাকে। তো আমার মনে হয় কিন্তু সেটা থাকতেই পারে, ওনার হয়তো সেটি তার নেচার, তার মনে হচ্ছে যে এরকম করে কথা বলা যেতেই পারে, যেহেতু বাক স্বাধীনতা আছে, আমি তো এইভাবে কথা বলবো। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি যে সেটি যদি ক্রমাগতভাবে এমন একটা জায়গায় যায় যে সেই কথাগুলো কাউকে যদি প্রভোকেট করে, তো এখন আমরা তো কথার বিরুদ্ধেই তো অনেক সময় বলি না যে আমার মানহানি হয়েছে, তো মানহানি কিসে হয়? মানহানি তো কথাতেই হয়, তাই না? তো এখন যদি আপনি বলেন যে তার কথাতে মানহানি হয়েছে, এটা মামলা করে দাও, তো এখন মামলা যদি করেন তাহলে বলবো যে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। তাহলে আপনি কি শুধুমাত্র এই স্বাধীনতাটা এইভাবে নিতে চান যে আপনার বাক স্বাধীনতা আছে বলে আপনি মানহানিকর শব্দ শুধু না, আপনি আপত্তিকর কথা বলতে পারেন, এবং সেই আপত্তিকর কথা যদি কাউকে উত্তেজিত করে, এটা হতে পারে। যেমন ধরেন, কোনো সন্তানকে যদি তার পিতা সম্পর্কে যদি আপনি আপত্তিকর কথা বলেন, বা পিতাকে যদি সন্তান সম্পর্কে কোনো আপত্তিকর কথা বলেন, কোনো নারীকে যদি তার স্বামীর সামনে বা স্বামীকে যদি নারীর সামনে যদি আপনি ক্রমাগতভাবে যদি অপমানজনক কথাবার্তা বলেন, তাহলে তার ভেতরে তো যদি কোনো রকম কোনো প্রতিবাদ যদি জেগে ওঠে, আপনি যদি সেই সুযোগ সন্ধানে থাকেন যে এই ঘটনাটা আমি তো ঘটাবার পর এখান থেকে আমি দেখাবো যে আমার উপর শারীরিক আক্রমণ হয়েছে, বাক স্বাধীনতা নাই এই দেশে, আমি কথা বলতে পারি না, ব্যাপারটাকে আমি মনে হয় যে আমি ওনার উপর ছেড়ে দিই। তাকে একবার নির্মোহভাবে নিজেকে একটু আত্মবিশ্লেষণ করবার জন্য একটু বলি যে উনি যে কথাগুলো বলেন, সেই কথাগুলোকে নিজে যদি একটু বিশ্লেষণ করেন, একবার যদি রিওয়াইন্ড করে যদি নিজে শোনেন যে এই কথাগুলো যদি তাকে কেউ বলতো, তাহলে ওনার কেমন লাগতো। সেক্ষেত্রে উনি কতটুকু পর্যন্ত সময় ধৈর্য ধরে রাখতে পারতেন, বা কতটুকু সময় উনি এটাকে বাক স্বাধীনতা বলে প্রশ্রয় দিতে পারতেন, বা বাক স্বাধীনতা বলে সম্মানিত করতে পারতেন। এই বিচারে যদি তার মনে হয় যে না, উনি যেটা বলেছেন সে কথা বলা যেতেই পারে, তাহলে আমার কিছু বলবার নেই। আর যদি কখনো তার এই উপলব্ধিতে হয় যে এই কথাগুলো এরকমভাবে না বলাই ভালো, আমার মনে হয় যে সেই উপলব্ধিটা যত তাড়াতাড়ি আসে সেটাই ভালো, এবং সেটা যদি আসে তাহলে হয়তো নিজেকে উনি পরিশীলিত করবেন, হয়তো নিজেকে একটু সংযত করবেন, এবং আমার ধারণা এটা যদি হয় তাহলে এই পরিবর্তনকে মানুষ সাধুবাদ দেবে,
সাদরে গ্রহণ করবে এবং এই রকম ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না। আমরা তরুণ প্রজন্মে যারা রাজনীতিতে আসছেন বা করছেন, আমরা তাদের মধ্যে থেকেই কিন্তু দেখছি যে কথার এই যে ব্যাপারগুলো আপনি বললেন, যে কথার যে রাজনীতিতে যে অশ্লীলতা বা বিভিন্ন ধরনের কথার তো এই ব্যাপারটা কি আসলে আপনারা যারা দীর্ঘদিন থেকে রাজনীতি করে আসছেন তাদের সাথে আসলে এই তরুণ প্রজন্মের পার্থক্যটা কোথায়, রাজনীতি যারা করছে? এখন আমি শুধু পার্থক্যের কথা বলবো না, আমার কেন যেন মনে হয় যেমন ধরুন আমি মাঝে মাঝে বলি এটা যে আমাদের তরুণীরা যাদেরকে আমরা কোমল, যাদেরকে আমরা লাবণ্যময়ী এবং ঠিক বলি যে একটা পুষ্পের সাথে ফুলের সাথে তাদেরকে তুলনা করা হয়, তো তারা যখন যে সমস্ত মুখনিসৃত যে সমস্ত শব্দগুলো দিয়ে স্লোগান দেয়, মানে ছিঁড়ে ফেলার মতন কথাবার্তা যদি বলে এবং প্রচুর গালিও আমরা শুনে থাকি, আমার ধারণা যে ওগুলোর অর্থ কি ওরা বোঝে? যদি এই কথাগুলো সেই তরুণীটি তার মার সামনে বলতো, তাহলে তার মা খুব হাসি মুখে তার এই কথাগুলোকে মেনে নিতে পারতেন, নাকি অবাক বিষয় দেখতেন যে আমার এই ছোট বাচ্চাটার মুখ দিয়ে আমি এগুলো কী কথা শুনছি। আমার মনে হয় যে তারুণ্যকে তিনি পরবর্তী প্রজন্মের কোনো এক সময় তিনি উপভোগ করবেন, যে না আমার সবচেয়ে স্বর্ণালী দিন ছিল এটা, সে সময় যদি তার কখনো মনে হয় যে তিনি কোনো মিছিলে গিয়ে স্লোগানে এই সমস্ত ছেঁড়াছিড়ির কথাগুলো নিয়ে চিৎকার করে কথা বলেছেন, 1, 2, 3, 4 বলার পরে অশ্লীল শব্দ উচ্চারণ করেছেন, তার বোধহয় একটা না একটা সময় হয়তো আত্মজিজ্ঞাসা, এই লজ্জার অবস্থানটা তৈরি হবে যে এগুলো করা বোধহয় ঠিক হয়নি। পাভেল ভাই, আমরা কথা বলছিলাম তরুণ প্রজন্মের রাজনীতি নিয়ে, আপনি বলছিলেন, আমরা সেখান থেকে বিরতিতে গিয়েছিলাম, যদি আপনি এটা শেষ করি কথাটা বলে, সেটা হলো যে তারুণ্য তো আমাদের প্রতিশ্রুতিশীল ভবিষ্যতেরই একটা সবচেয়ে বড় আকাঙ্ক্ষার জায়গা, তাই না? তারুণ্যকে আমরা আগামী দিনে রাষ্ট্র, দেশ পরিচালনা, সমাজ পরিবর্তন বা সমাজ পরিচালনার দায়িত্বে দেখব। তো তাদের ভেতরে যেন এই বোধটুকু থাকে, তারা যে কথাটা বলছে সে কথাটার অর্থ যেন তারা বোঝে। আর স্বাধীনতা বলতে কতটুকু স্বাধীনতা বোঝায় সেটা বোধহয় একটু পরিচর্যা করবার দরকার আছে, একটা পর্যালোচনা। তারা কি আসলে একটু বই বিমুখ বা পড়ালেখা বিমুখ? এমন এটা আমার মনে হয় কিন্তু এই আপনার জেনারেশনকে তো মানতে হবে, তাই না? আমরা যতই বলি না কেন, প্রত্যেকটা জেনারেশনের তো একটা ধরন থাকে, একটা নেচার থাকে। এই নেচারের ক্ষেত্রে তারা ইন্টারনেট নির্ভর হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নির্ভর হবে, তারা জেমাইনি অথবা চ্যাট জিপিটি এগুলো নিয়ে কাজ করবে, এটা খুবই স্বাভাবিক, এটা আপনাকে মানতে হবে। তারা গুগল করবে কথায় কথায়, এটা ঠিক আছে। কিন্তু তার সাথে সাথে এটাও দেখবে যে আমাদের দেশ তো আর বাংলাদেশ, তাই না? এই দেশের এক জনসংখ্যার একটা সমস্যা রয়েছে, দেশের উন্নয়নের একটা জায়গা আছে, শিক্ষার জায়গা আছে, স্বাস্থ্য, পরিবেশ, সব কিছু মিলে আমাদের অনেকগুলো জিনিস দেখবার আছে। তো শুধুমাত্র কথামালার রাজনীতির বাইরে গিয়ে অন্তত এই দায়িত্বশীলতার জায়গায় যাওয়া দরকার। সারা জীবন কি আমরা রাজনীতির বলতে বলবো যে রাজনীতি মাঠ ছাড়ি নাই, এই কথা বলবো কি? আমাদের সব আন্দোলন কি মাঠে হবে, অথবা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে সব কিছুকে সমাধান করতে হবে? এই রাজনীতিতে তো একটা অবসান হওয়া দরকার। সেই জায়গায় বুদ্ধিবৃত্তিক চর্চা রাজনীতিতে তারা যদি ফেরত আসে, বা সেটা যদি তাদের রাজনীতির সাথে যদি তারা সংযুক্ত করতে পারে, তাহলে আমার মনে হয় যে এই যে আচরণগত যে বিষয়গুলো রয়েছে এটার একদম পরিবর্তন হবে। জি জনাব পাভেল, আপনি একজন ডাক্তার মানুষ, আমি আপনার কাছ থেকে এই প্রশ্নটি আসলে করার লোভ সম্বরণ করতে পারছি না, দেখি আপনাকে প্রশ্নটি করছি। সেটি হচ্ছে হাম নিয়ে, এবং হামের উপসর্গে মোট মৃত্যু কিন্তু 500 ছুঁই এখন পর্যন্ত, এবং এটি ইউনিসেফ কিন্তু বলেছে যে তারা ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে তারা এই সতর্কতা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টকে দিয়ে আসছিল এবং টিকার কথা বলে আসছিল, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এই ব্যাপারটি নিয়ে একেবারেই পাত্তা দেয়নি। তো এটা আসলে এই যে ব্যাপারটা, আসলে এই যে এত ঊর্ধ্বমুখী মৃত্যুর হার, এখন এই সরকারের করণীয়টা কি? এবং আসলে সবকিছু মিলে যদি আপনি আমাদেরকে বলেন। আমার মনে হয় যে আমরা তো জানি যে টিকা ব্যবস্থাপনার একটা বিরাট বড় ঘাটতি ছিল, এবং লক্ষ্যমাত্রা অর্জন যেমন হয়নি, একই সাথে টিকা সংগ্রহ প্রক্রিয়ার মধ্যে ইউনিসেফকে সরিয়ে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মধ্যে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল, কিন্তু সেটা পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার আগের যে চেইন সিস্টেমটা ছিল, যে মাধ্যমে আমরা ভ্যাকসিনগুলো পেতাম, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা একটা সমস্যার জায়গা, এটা তো বলতেই পারি আমরা। কিন্তু সেটা বলে হয়তো আমরা সব কিছুকে তো এড়ানো যাবে না, কারণ বর্তমানে শিশুর মৃত্যু ঘটছে। একটা শিশুর মৃত্যু যেটা ঘটে সেটা সেই পরিবারের জন্য কত বড় দুর্বিষহ কষ্টের বিষয় হয় সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তো এখন যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা আমার কাছে যেটা পরামর্শ সার্বিকভাবে মনে করি, স্বাস্থ্য ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আছেন তারা পুরো দেশের ভেতরে একটা ক্লাস্টার ম্যাপিং করতে পারেন, যে কোন এলাকাতে হামের প্রাদুর্ভাবটা বেশি হচ্ছে, সেই জায়গা থেকে যেন সমস্ত ওয়ার্কফোর্সটা সেখানে না হয়। পুরো দেশের সব জায়গাতে এটা দেখবার দরকার নেই, কারণ যারা আরবান সোসাইটিতে
এটি এক তুলনামূলকভাবে কম হয়। কি কারণে? তাদের ভিতরে সচেতনতা থাকে। তারা বাচ্চার জ্বর বা উপসর্গ প্রাথমিকভাবে দেখলে তারা হয়তো চিকিৎসকের কাছে যান, চিকিৎসা নেন। বাচ্চাকে যে পরিবেশে রাখেন সেখান থেকে তার নিউমোনিয়া হওয়ার আশঙ্কাটা থাকে না। এই একটা বাচ্চা অনেকগুলো বাচ্চার সাথে মেশার সুযোগ পায় না, ফলে সংক্রমণ, যেটা একটা বাচ্চা 15 জন বাচ্চাকে সংক্রমিত করতে পারে, সেই ঘটনাটা ঘটছে না। সেই কারণে হয়তো শহর অঞ্চলে এটার হয়তো প্রাদুর্ভাব অতটা না, কিন্তু গ্রামে এই বার্তাটা পৌঁছেনি যে হামের উপসর্গ এবং তার সাথে জটিলতা, এই দুটোকে আলাদা করা দরকার। অর্থাৎ উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়া দরকার, কারণ যদি জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু মৃত্যু ঝুঁকিটা অনেক বেড়ে যায়, সেই সতর্কতার দরকার আছে। আর একটা কথা একটু এই মুহূর্তে আমি বলে রাখি যে ঈদ আসছে সামনে, শহরের অনেক বাচ্চারা কিন্তু গ্রামে যাবে এবং তাদের ভেতরে একটা ইন্টারমিক্স করবার একটা সুযোগ তৈরি হবে। বাচ্চারা খেলবার জন্য একে অপরের সাথে কাছাকাছি যাবে, ফলে হামে আক্রান্ত কোনো শিশু যদি একটা সুস্থ শিশুর সংস্পর্শে আসে, তার কিন্তু হামে আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থাকবে। তো এই সময়, ঈদের সময়টা সতর্কতা খুবই দরকার। আর এই ক্ষেত্রে যেহেতু ঈদ মানে ছুটি, তো ফলে সব জায়গাতেই একটা শীতলতার একটা পরিবেশ থাকে, সেটা আমি মনে করি। যাত্রা এবং গ্রামে যাওয়া ফেরা এবং সেখানে মানুষের একেবারে ভিড়ের মধ্যে যাওয়া। সুতরাং স্বাস্থ্য ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তাদেরকে বলবো যে এই সতর্কতা রাখা, তারা যেন কোনো শিথিলতার সুযোগ যেন এখানে না দেন। আর জনসচেতনতা যেন থাকে, হাম আক্রান্ত কোনো বাচ্চাকে একেবারে আলাদা করে রাখা, অন্য বাচ্চার কাছাকাছি তাকে যেতে না দেওয়া, এবং উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়া। জি, জনাব পাভেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, সংলাপ প্রতিদিনের আজকের আয়োজন এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা।